নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা আপনারা থাম্বনেইলে দেখেছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। আজকে যাকে আমাদের সঙ্গে পেয়েছি সে শ্যামল কুমার মিত্র, যুগ্ম সচিব, পশ্চিমবঙ্গ সরকার। উনি অবসরপ্রাপ্ত, উনি সিঙ্গুরের ভূমিপুত্র। সিঙ্গুরের যে সেই আন্দোলন উনি অনেক কাছ থেকে দেখেছেন। সিঙ্গুর আন্দোলন সম্পর্কেই আজকে শ্যামলদার কাছ থেকে কতকগুলো প্রশ্ন করব। শ্যামলদাই বলবেন আপনাদের মতামত। এটা শোনার পরে আপনারা কমেন্ট সেকশানে লিখবেন। শ্যামলদা, আপনাকে প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আপনি তো সিঙ্গুরের ভূমিপুত্র, সিঙ্গুর আন্দোলনটাকে খুব কাছ থেকে দেখেছেন। এটা কতটা জমি আন্দোলন ছিল আর কতটা মানে রাজনৈতিক আন্দোলন ছিল? দেখুন, সিঙ্গুরে জমি নিয়ে কোনো আন্দোলন হয়নি। এটা কোনো কৃষক আন্দোলন ছিল না। রতন টাটা যখন কলকাতাতে মাননীয় মুখ্যমন্ত্রী অনশন করছিলেন, তখন রতন টাটা অত্যন্ত স্পষ্টভাবে একটা কথা বলেছিলেন যে টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্পগোষ্ঠীর অর্থে, পরিকল্পনায় এবং তাদের ইচ্ছা অনুসারে সিঙ্গুর আন্দোলন পরিচালিত হয়েছিল টাটাদের ওখান থেকে তাড়াবার জন্য। এবং এর বিরুদ্ধে তখন ওখানে মহাসচিব ছিলেন তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন যে 48 ঘন্টা সময় দিচ্ছি টাটাকে, যদি এই মন্তব্য প্রত্যাহার না করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। মদন মিত্র হুঙ্কার দিয়েছিলেন যে টাটাদের পণ্য বয়কট করা হবে। তা রতন টাটা আরও সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে টাটাদের প্রতিদ্বন্দ্বী ছোট গাড়ি প্রস্তুতকারক সংস্থা, তাদের গাড়ির বিক্রির বাজার কমে যাবে, শেষ হয়ে যাবে। এই আতঙ্ক থেকে তৃণমূলকে দিয়ে এই কাজটা করাচ্ছে এবং তার বিরুদ্ধে আদালতে মামলা করা দূরস্থান। একটা বটতলার উকিলের কোনো চিঠিও তৃণমূল দিতে পারেনি। এবং মদন মিত্রের ওই টাটাদের পণ্য বয়কটের যে হুঙ্কার, সেটাও কার্যকরী হয়নি। এটাই সত্যি কথা। সিঙ্গুরে কি করতে চেয়েছিলেন? আমি মাঝখানে একটা শুধু প্রশ্ন করি। এই যে টাটাদের প্রতিদ্বন্দ্বী কোনো এক কোম্পানি, তারা যে এই আন্দোলনটাকে মদত করেছিল, টাটাদের যে অভিযোগ, তা আপনার কি মনে হয় যে এর পেছনে কোনো অর্থনৈতিক বিষয় ছিল? 100%। কারণ পুরো বিষয়টা যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। বুদ্ধদেববাবু ওখানে কি করতে চেয়েছিলেন? 2006 সালে ঠিক হয়েছিল যে 1053 একর জমির উপরে 52টি অনুসারী শিল্প সহ টাটাদের মূল প্রকল্পটা হবে এবং বছরে 2.5 লক্ষ ছোট গাড়ি উৎপাদন হবে এবং তেলিপুকুর মৌজায় 200 একর জমির উপর 2000 পরিবারের বসবাসের উপযোগী একটা উপনগরী হবে এবং সেই উপনগরী থেকে স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি তৈরি হবে এবং সম্পূর্ণ একটা উপনগরী। তা স্বাভাবিকভাবে যদি এই প্রকল্পটা কার্যকর হতো তাহলে শুধু সিঙ্গুর নয়, এবং এই প্রকল্প যখনই ঘোষণা হয়ে গেল, সিঙ্গুরের ওই প্রকল্প এলাকার আশপাশে প্রচুর জমি বিভিন্ন শিল্পপতি গোষ্ঠী কিনে নিলেন। ঠিক সানন্দে যেভাবে দেখবেন যে একটা মোটর গাড়ি কারখানাকে কেন্দ্র করে একটা শিল্প অঞ্চল একটা গড়ে উঠেছে, সিঙ্গুরটা একটা দুর্গাপুর হয়ে যেত, নতুন দুর্গাপুর। এবং শুধু সিঙ্গুর নয়, হুগলি, হাওড়া, বর্ধমানকে ঘিরে একটা শিল্পাঞ্চল তৈরি হয়ে যেত, ব্যাপক কর্মসংস্থান হতো, অর্থনৈতিক বৃদ্ধি হতো এবং পুরো জায়গাটাই বদলে যেত। এই কথাটা কিন্তু আমার না। তখন পরে তৃণমূলের অর্থমন্ত্রী হয়েছিলেন অমিত মিত্র, তিনি তখন একটি শিল্প সংগঠনের সভাপতি ছিলেন, তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন। এই কথাটা আমার নয়। এবার কি হলো, আপত্তি উঠল। সরকার এক লহমায় তেলিপুকুর মৌজায় যে 200 একর জমি অধিগ্রহণের কথা ছিল, সেটা সরকার বললেন আমরা করব না। এবং গোপালনগর, বাজুমেলিয়া এবং বেড়াবেড়ি অঞ্চলে যে 1053 একর জমি অধিগ্রহণের কথা ছিল, সেখানেও স্থানীয় বাসিন্দাদের বা বিরোধী দলের আপত্তিকে গুরুত্ব দিয়ে 56 একর জমি গ্রহণ করলেন না, মাত্র 997.11 একর জমি গ্রহণ হলো। এবং মজার ব্যাপার দেখুন, অল্প কিছু বিরোধিতা ছেড়ে দিলে পুরো প্রকল্প এলাকাটা কিন্তু ঘিরে নিল টাটারা। তারপরে কারখানাটা কিন্তু 92% তৈরি হয়ে গেল, উৎপাদন শুরুর মুখে। এবং দাবিটা কি আনা হলো যে
400 একর জমি অনিচ্ছুক কৃষকদের ফেরত দিতে হবে, দিয়ে কারখানাটা করতে হবে। এই 400 একরটা কোথা থেকে এলো? কারণ 400 একর জমি বাদ দিলে ওই প্রকল্পটা কিন্তু আর টাটারা করতে পারবে না। অর্থাৎ বকলমে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যাতে ওই প্রকল্পটা ওখানে না হয়। এবার দেখুন, 400 একর জমি নাকি অনিচ্ছুকদের। প্রথমে আপত্তি জানিয়েছিলেন 6 জন, তার মধ্যে 2 জন ব্যক্তি মালিক, কুলদীপ মাইতি আর প্রশান্ত কুমার জানা। বাকি 4টে ব্যবসায়ী সংস্থা, কোম্পানি। এবং সংশ্লিষ্ট হুগলির জেলা শাসক তিনি তাদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার পরে তারা সন্তুষ্ট হন এবং এই অধিগ্রহণ তারা মেনে নেন। তারপরে যখন আন্দোলন একটু তীব্র হলো, তখন 568 জনকে দিয়ে আপত্তি করিয়ে বিডিওতে চিঠি দেওয়া হলো যে তারা জমি দিতে আপত্তি করছে, অনিচ্ছুক। এবং তার মধ্যে 335 জন তাদের জমির মালিকানা তারা প্রমাণ করতে পারলেন না, অর্থাৎ তারা জমির মালিকই নন। তাহলে বৈধ জমি মালিক যারা আপত্তি করেছেন তাদের সংখ্যাটা হচ্ছে 233 জন মাত্র। এবং মোট জমি মালিক হচ্ছে 13,103 জন। ভূমিহীন কৃষক ছিলেন ওই জমির উপর নির্ভরশীল 1260 জন। 2007 সালের মধ্যে 10,852 জন ক্ষতিপূরণের চেক নিয়ে নিয়েছেন, তাদের আপত্তি নেই। বাকি 2,551 জন রইল। এর মধ্যে 1,683 জন তাদের জমির উপর মালিকানা প্রমাণ করতে ব্যর্থ হলেন, অর্থাৎ মাত্র 568 জন তারা চেকটা নেননি। তাহলে 13,103 জনের মধ্যে মাত্র 568 জন চেক নেননি। এবং এই যে 233 জন যারা আপত্তি করেছিলেন তাদের জমির পরিমাণটা হচ্ছে মোট 40 একর, মানে 400 একর যেটাকে দেখানো হচ্ছে 40 একর। এবং রাজভবনে যখন বৈঠক হয় তখন কিন্তু সরকার 70 একর পর্যন্ত জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কারণ সরকারের হাতে 101.11 একর জমি ছিল। তা থেকে অনিচ্ছুকদের ওই 40 একর জমি ফিরিয়ে নিলে কিন্তু কারখানাটা হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হলেন না, দুটো কারণে। 1 নম্বর কারণ হচ্ছে যে অনিচ্ছুকদের জমি তো 400 একর নয়, মাত্র 40 একর। কাজে এই ফেরত প্রক্রিয়াটা করতে গেলে কিন্তু এতদিন ধরে যে তিনি মিথ্যে কথা বলে যাচ্ছেন একেবারে গোয়েবেলসীয় কায়দায়, সেটা প্রমাণ হয়ে যেত। আর 2 নম্বর যেটা হতো, উনি তো দায় নিয়ে নিয়েছেন যে কারখানাটা বন্ধ করতে হবে, তা সেক্ষেত্রে কারখানাটা কিন্তু চালু হয়ে যেত। এবারে আসুন মূল যে বিষয়টা, তাহলে 40 একর জমি মালিক হচ্ছে, এটা টোটাল জমির হচ্ছে 4.01 শতাংশ। জমি মালিক কত? 1.77 শতাংশ, মানে যারা আপত্তি করেছেন আর কি। নথিভুক্ত বর্গাদাররা কতজন আপত্তি করেছেন? 5.73 শতাংশ। এই নিতান্ত সামান্য কয়েকজনের আপত্তিতে একটা এত বড় প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিলেন এবং তার বন্ধু, অকৃত্রিম বন্ধু নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে ফেরত পাঠিয়ে দিলেন। এবং গুজরাটে সানন্দে 1 টাকা মূল্যে টাটাদের ওই জমি দেওয়া হয়েছে এবং তারা সেখানে কারখানা করেছে। ন্যানোর বদলে অন্য গাড়ি উৎপাদন হচ্ছে এবং টাটার কারখানা ওখানে একেবারে চারিদিকে আরও বিপুল উপনগরী তৈরি হয়েছে, অনুসারী শিল্প হয়েছে, একটা বিরাট শিল্প উনি সিঙ্গুর থেকে, পশ্চিমবাংলা থেকে সরিয়ে এতে পাঠিয়ে দিলেন, গুজরাটের সানন্দে। এবার এখানেও কি নরেন্দ্র মোদীর সঙ্গে তাহলে বোঝাপড়া নিশ্চয়ই ছিল? অবশ্যই, এ ব্যাপারে কোনো সন্দেহের জায়গা আছে। এবং মুশকিল হচ্ছে যে এতে এখনো পর্যন্ত 4,000 পরিবারকে মাসে 16 কেজি করে চাল আর 2,000 টাকা করে দিচ্ছেন। কেন? তারা নাকি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তা সুপ্রিম কোর্ট সমস্ত জমি মালিকদের টাকাও ফেরত দিয়েছে এবং জমিও ফেরত দিয়েছে। তাহলে জমি মালিকদের আর নতুন করে আবার 16 কেজি করে চাল আর ওই 2,000 টাকা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেয়া যেতে পারে কজনকে? 1260 জন ভূমিহীন কৃষক আর ভূমিহীন ক্ষেতমজুর, আর হচ্ছে নথিভুক্ত বর্গাদার 14 জন, মানে 1507টা পরিবার, 1274টা পরিবারকে খুব বেশি হলে এই অনুদানটা দেয়া যায়, 16 কিলো করে চাল এবং 4,000 টাকা করে। তাতে আপত্তির জায়গা থাকে না। কিন্তু দেয়া হচ্ছে কতজন? 4,000 জনকে।
তা এই যে বাড়তি 2726 জন, এরা কারা? এরা যদি জমি মালিক হয়, কেন জমি মালিকদের দেয়া হবে? তারা জমি ফেরত পেয়েছে, তাদের জমিও যায়নি, তারা টাকা পেয়েছে জমির দাম বাবদ, আবার তাদের ক্ষতিপূরণ বাবদ দিচ্ছেন। এটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত তহবিল বা তৃণমূলের ব্যক্তিগত তহবিল থেকে, দলীয় তহবিল থেকে দেওয়া হচ্ছে না, এটা আমার আপনার টাকা। এবং যদি প্রতিটা পরিবারে 4 জন করে সদস্য থাকে, তাহলে এই 10,904 জন তৃণমূল কর্মীকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজকোষ থেকে মাসে 16 কিলো করে চাল এবং 2,000 টাকা করে দিয়ে যাচ্ছেন, এদেরকে একটা স্থায়ী তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে তৈরি করার জন্য। আর কি করেছেন? ওখানে কিষাণ ভিশন বলে একটা প্রকল্প তৈরি করেছেন, এবং সেটা একটা খেলার মাঠকে নষ্ট করে। এবং সেই প্রকল্পটা এতটাই মানে অযৌক্তিকভাবে তৈরি করা হয়েছে যে প্রকল্প শুরুর পর থেকে একদিনও সেটা খোলেনি। সেটা এখন কংক্রিটের জঙ্গল হয়ে গাছপালা হয়ে পড়ে আছে। রেলের বিপুল টাকা নষ্ট হয়েছে, এবং তৃণমূলের যে পছন্দের কন্ট্রাক্টর, তিনি ওই কিষাণ ভিশন প্রকল্প, ওই বহুমুখী হিমঘরটি তৈরি করেছেন, এবং তার সামনে 16টি দোকানঘর হয়েছে। বলা হয়েছিল না, ওই 16টি দোকানঘর আছে, বলা হয়েছিল এই 16টি দোকানঘর নাকি ওই যাদের জমি গেছে, জমিহারাদের দেওয়া হয়েছে। আপনি নিজে যাবেন, সিঙ্গুর তো বেশি দূর নয়, একদম স্টেশনের কাছেই। ওই 16টি দোকানের একটিও দেখবেন কোনো জমিহারা বা কোনো ভূমিহীন ক্ষেত মজুর বা কোনো বর্গাদার তাদের নেই। অর্থাৎ সেই দোকানগুলো অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। এবং বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে কি উপহার দিয়েছেন? 6.7 একর জমির উপরে 997.11 একর জমির উপরে একটা কারখানা, শিল্প, 52টা অনুসারী শিল্প, একটা উপনগরী, সেটা ধ্বংস করে উনি সিঙ্গুরে 6.7 একর জমির উপরে একটা খেলনা গাড়ির কারখানা তৈরি করবেন বলে একটা প্রতিশ্রুতি দিয়েছেন, এবং সেটাও হয়নি। এবং এই যে সিঙ্গুর থেকে কারখানাটা চলে গেল, এতে শুধু যে সিঙ্গুরের ক্ষতি হলো তা নয়, আপনি দেখবেন যে পশ্চিম বাংলায় এই সরকার আসার পর থেকে 1 নয়া পয়সা বিনিয়োগ নেই। সরকারি ক্ষেত্রে শূন্য পদ পূরণ করছেন না সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বেসরকারি বিনিয়োগ কিন্তু নেই। শিল্প সম্মেলন করছেন প্রচুর টাকা খরচ করে, সেখানে নাচ গান হচ্ছে, তারই বেসুরো সঙ্গীত শিল্পপতিরা শুনছেন, কিন্তু 1 নয়া পয়সা বিনিয়োগ করছেন না। কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে উনি বললেন এই রাজ্য থেকে কোনো শিল্পকে চলে যেতে হয়নি, আর নতুন নতুন শিল্প আসছে, বেকার সমস্যার সমাধান আমি 40% কমিয়ে দিয়েছি। আপনি গতকালকের যদি সংবাদপত্র দেখেন, তাহলে দেখবেন যে পশ্চিম বাংলা থেকে 6,888টা কারখানা, শিল্প সংস্থার হেড অফিস তারা সরিয়ে নিয়ে চলে গেছে। এবং যে শিল্প সম্মেলনগুলো হয়েছে, সেই শিল্প সম্মেলনগুলোর একটার তথ্য ওনাকে দিতে বলুন। আমার কাছে প্রত্যেকটার তথ্য আছে, কোনো বিনিয়োগ হয়নি। কারণ শিল্পপতিরা বিনিয়োগ করবেন এইটা নিশ্চয়তা পেতে যে তারা যে টাকাটা এই পশ্চিমবাংলায় বিনিয়োগ করবেন, সেই টাকাটা উঠে আসবে, লাভ পাবেন, এবং কোনো রকম উপদ্রব থাকবে না। আপনি ওই সিন্ডিকেট ব্যবসা, কাটমানি, তোলামানি এগুলো বাদ দিন, তোলাবাজি এসব বাদ দিন। এসব বাদ দিয়েও শিল্পপতিরা এই আতঙ্কে আছেন যে টাটাদের মতো একজন বিশ্বখ্যাত শিল্পগোষ্ঠীর যদি প্রায় শেষ হয়ে যায়, উৎপাদন শুরুর মুখে একটা কারখানা যদি এরকম পাঠিয়ে দেওয়া হয় অন্য জায়গায়, এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তাদের লগ্নির ভবিষ্যৎ কী? যার ফলে পুরো পশ্চিমবাংলায় বেসরকারি বিনিয়োগ শূন্য। সিঙ্গুরের যে এই তথাকথিত আন্দোলন, এই আন্দোলনের ফলে সারা পশ্চিম বাংলায় আগামী দিনে গত 14 বছরে কোনো বিনিয়োগ আসেনি, আগামী 50 বছরেও কোনো বিনিয়োগ আসবে না। পশ্চিম বাংলাটাকে এই সিঙ্গুর আন্দোলনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা খুব দুঃখের, এটা খুব লজ্জার।